আজকে তোমরা যেই সমস্ত স্টুডেন্টরা ক্লাস 8-এ পড়তেছো সেই সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে আমরা স্কলারশিপ পরীক্ষার বিভিন্ন ক্লাসগুলোকে তোমরা স্কলারশিপ পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টার বাড়িতে বসে প্র্যাকটিস করো বা টিউশনে সলভ করো, কিছু কিছু স্টুডেন্ট রয়েছে এরকম যারা হয়তো টিউশন আসতে পারো না বা যাদের বাড়ি দূরে রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি কোডিং ডিকোডিং এর চ্যাপ্টারটা শুরু করলাম। বিশ্বাস রাখো, স্কলারশিপ পরীক্ষায় যতগুলো চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় আসবে প্রত্যেকটা চ্যাপ্টারেরই ক্লাস কিন্তু আমি এখানে করিয়ে দিব তোমাদেরকে, তো ভয় পাওয়ার কিছুই নেই। যেই সমস্ত চ্যাপ্টারের ক্লাস এর মনে হবে তোমার প্রয়োজন আছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একবার লিখবে যে স্যার এই চ্যাপ্টারের ক্লাস করিয়ে দেন। আমি অবশ্যই সমস্ত চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় আসে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস আলোচনা এবং সেই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন অবশ্যই আমরা অনেকগুলো ইস্যু দাঁড়ায়। তাই তোমাদের ম্যাথ পরীক্ষায় সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ভিডিও আকারে তোমাদের যে সমস্ত জিনিস ডাউট হবে সেটা আমরা সলভ করব। এবং যে সমস্ত স্টুডেন্টরা এখনো জানো না যে ক্লাস 8-এর এই NMMSE পরীক্ষাটা কি, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি না জেনে থাকো এখনো কিন্তু 4 মাসই হয়েছে, 8 মাস রয়েছে অনেক সময়। তোমরা অবশ্যই একটু ভালো পড়াশোনা করে বা আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা স্কলারশিপ পরীক্ষার প্রত্যেকটা ক্লাসের কিন্তু ভিডিও আমি বানিয়ে দেবো। তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তবুও কিন্তু তোমরা স্কলারশিপ পরীক্ষা পাস করে যাবে। তো যতগুলো ভিডিও আমি ক্লাস 8 স্কলারশিপ পরীক্ষার জন্য বানাবো তোমরা অবশ্যই ধ্যান দিয়ে সেই জিনিসগুলো শুনবে, দেখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো যাবে। এবার দেখো, যেমন ক্লাস 8-এ স্কলারশিপ পরীক্ষায় ম্যাথের মধ্যে একটা চ্যাপ্টার বা একটা টপিক রয়েছে কোডিং ডিকোডিং। তো আমরা এই আজকে কোডিং ডিকোডিংটাকে একটু সলভ করার চেষ্টা করব। কি ধরনের প্রশ্ন থাকে তোমাদের এই ক্লাসে এবং কোডিং ডিকোডিং বলতে কি বোঝো। যেহেতু তোমরা ক্লাস 8-এ রয়েছে তো এরকম জিনিস হয়তো এর আগে সলভ করোনি, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা নবোদয় পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই কোডিং ডিকোডিং সম্পর্কে হয়তো অল্প কিছু আছে তোমাদের নলেজে, কারণ সেই জায়গাটাতে রিজনিং থাকে স্কলারশিপে। তো যাই হোক, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 5-এ নবোদয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো বা যারা পড়েছো তাদের জন্য তো একটু ইজি হবে, কিন্তু তবুও আমি এই চ্যাপ্টারটাকে এত ইজি করে বলার চেষ্টা করব যাতে তোমরা নবোদয় পরীক্ষা দিয়ে থাকো বা প্রিপারেশন নিয়ে থাকো, না নিয়ে থাকো কোনো এফেক্ট পড়বে না। একদম জিরো থেকে শুরু করছি, প্রত্যেকটা স্টুডেন্টই বুঝতে পারবে, প্রত্যেকটা স্টুডেন্টই সলভ করতে পারবে যদি তুমি ক্লাসগুলো ভালো করে দেখো। তো চলো আজকে জিনিসগুলোকে দেখি। টপিক হচ্ছে কোডিং ডিকোডিং। আমরা জানি ইংরেজি বর্ণমালায় টোটাল 26টা আলফাবেট রয়েছে। 26টা আলফাবেটকে আমি দু টুকরা করলাম, 13টা করে লিখলাম, উপরে ABCD করে M পর্যন্ত 13টা, আর তারপরে N থেকে নিয়ে Z পর্যন্ত 13টা, তাহলে টোটাল 26টা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা আলফাবেটের উপরে আমি কিন্তু তাদের পজিশন বসিয়ে দিয়েছি, মানে এর পজিশন 1, বি এর পজিশন 2, সি এর পজিশন 3, ডি এর পজিশন 4, ই এর পজিশন 5, এইভাবে করে করে কিন্তু আমি সবার পজিশন বসিয়ে দিয়েছি। এবার যে কাজটা তোমাদেরকে করতে হবে সবার আগে, যে প্রত্যেকটা আলফাবেটের কিন্তু পজিশনটা তোমাদেরকে মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে সবার আগে এই কাজটা। এই চ্যাপ্টারে যদি তোমরা কিছু শিখতে যাও তাহলে সবার আগে এই আলফাবেট গুলো যেগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই পজিশন মুখস্থ রাখতে হবে। হঠাৎ করে হয়তো এই আলফাবেট পজিশন মুখস্থ করতে তোমাদের অসুবিধা হয়, বা যদি মনে হয় যে না হচ্ছে না, তার জন্য কয়েকটা শর্টকাট ট্রিক্স রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে ইজি হয়ে যায়। মনে করো হঠাৎ করে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, বলো এস এর পজিশন কি আছে, তাহলে তুমি অনেকে হয়তো মুখস্থ করার পরে এভাবে কাউন্ট করে ABCDE করতে করতে এস পর্যন্ত যায় কত নম্বর পজিশন। তো এইভাবে যদি কাউন্ট করে বারবার আমরা বলি তাহলে আমাদের কাছে সময় থাকবে না স্কলারশিপ পরীক্ষায়। তো আমরা কিভাবে শর্টকাটে আমরা এই পজিশন গুলাকে মনে রাখবো। তো একটা পজিশন, একটা ই আছে, দেখো শর্টকাট ট্রিক EJOTY, ইজোতি। তো এদের সবার পজিশন হচ্ছে 5, 10, দেখো ই এর পজিশন 5, জে এর 10, ও হচ্ছে 15, এখানে দেখো, আর টি এর পজিশন হচ্ছে 20, তো লিখলাম 20, আর ওয়াই এর পজিশন হচ্ছে তোমার 25। তাহলে 5-এর টেবিলে প্রত্যেকটা পজিশন পড়ছে। এবার মনে করো তোমাকে কেউ যদি বলে যে এস এর পজিশন কি, তাহলে এস এর পজিশনের জন্য তুমি এ থেকে যদি এস পর্যন্ত কাউন্ট করতে করতে যাও তাহলে খুব মুশকিল হবে। কিন্তু ইজোতি যদি মনে থাকে তোমার, তো এস কত নম্বরে, ই এর পরে তো আর এস হবে না, তোমার এখান থেকে একটা আইডিয়া লাগানো যাবে যে এস কোন জায়গাটাতে হতে পারে। একদম লাস্টে তো হবে না, লাস্টের আগে হবে, আর বা প্রথমের পরে তো হবে না, হয়তো জে এর পরে হবে বা ও এর পরে হবে, এই জায়গাটাতে হয়তো এস হবে, এইটুকু তো আইডিয়া হতেই পারে। তো তখন আমি মনে করো এস এর পজিশন বের করতে চাইছি, তাহলে EJO, ও মানে কত, দেখো ই
ই জে ও, 5 10 15, 15 কাউন্ট হয়ে গেল। তারপর ও এর পরে পড়বো, এ থেকে পড়তাম 15 পর্যন্ত তো টাইম লেগে যেত, কিন্তু ই জে ও 15 পড়ে নিলাম 5 এর ঘর পরে। এবার দেখো আমাকে জিজ্ঞাসা কি করেছে, এস, তাহলে এম এন ও হলো পি কিউ আর এস, তাহলে 15 আর 4 কত হয় 19, তাহলে এস এর পজিশন কি হবে 19। তো এইভাবে কাউন্ট করে হোক বা যেই করে হোক তোমরা কিন্তু এর প্রত্যেকটা পজিশন মুখস্থ করবে, ঠিক আছে। এবার এই পজিশন যখন মুখস্থ হয়ে যাবে তোমাদের, দ্বিতীয় কাজ তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা আলফাবেটের অপোজিট আলফাবেট কি সেটা মুখস্থ রাখতে হবে। অপোজিট আলফাবেট মানে কি, অনন্য একটা, তার উল্টাটা। দেখো এর অপোজিট আলফাবেট হচ্ছে জেড, বি এর অপোজিট হচ্ছে ওয়াই, সি এর অপোজিট হচ্ছে এক্স। এইভাবে করতে করতে প্রত্যেকটা আলফাবেটে কিন্তু এক একটা করে অপোজিট আলফাবেট রয়েছে। এই অপোজিটটাও তোমাদেরকে মুখস্থ করতে লাগবে। কেন মুখস্থ করতে লাগবে? কারণ হচ্ছে যে অপোজিট আলফাবেট থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে যেটা তোমাদেরকে সলভ করতে হয়। তো নর্মালি এই দুটা জিনিস তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করেই নিতে হবে যাতে তোমরা প্রশ্ন উত্তর সলভ করতে পারো। তো যাই হোক, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলা। এবার আমরা কিছু প্রশ্ন উত্তরে যাই, এবং যেটুকুনি জিনিস পড়লাম, আমরা দুটা জিনিস পড়লাম, একটা প্রত্যেকটা আলফাবেটের পজিশন মুখস্থ রাখা, আর 2 নম্বর জিনিস পড়লাম যে প্রত্যেকটা আলফাবেটের অপোজিট আলফাবেট গুলোর পজিশন বের করার আরেকটা নিয়ম আছে, বা আলফাবেটের পজিশন গুলো মুখস্থ রাখার আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের জানা আছে, যেমন দেখো প্রথমে এ এর অপোজিট জেড হবে, এটা তো এমনি মুখস্থ হয়ে যাচ্ছে, প্রথম অক্ষর লাস্টের অক্ষরটা। প্রথম থেকে সেকেন্ডটা, লাস্টের থেকে সেকেন্ড, এই দুটো অপোজিট, তাহলে এ বি এর অপোজিট জেড ওয়াই, এটা তো এমনি মুখস্থ হয়ে গেল। অনেকে তো 4টা মুখস্থ করে এই প্রসেসে, এ এর অপোজিট জেড, বি এর ওয়াই, সি এর এক্স, ডি এর ডাব্লিউ, ঠিক আছে। এবার দেখো বাকিগুলোর পজিশন কিভাবে মুখস্থ করবো। দেখো এখানে জি এর অপোজিট কি আছে, অপোজিট পজিশন, তাহলে জি এর অপোজিট পজিশন আছে টি। তাহলে জিটি একটা রোড আছে আমাদের ভারতের সবচেয়ে লম্বা রোড, হ্যাঁ না? তো ওখান থেকে তোমরা মুখস্থ করতে পারবে যে জি এর অপোজিট টি, আর টি এর অপোজিট যদি খুঁজতে হয় তাহলে সেটা হচ্ছে জি। আর একটা দেখো এইচ এর অপোজিট কি আছে, এস, তাহলে এইচ এস স্কুল হয়, হাই স্কুল। তো এইভাবে তার অপোজিটটা মনে রাখতে পারবে, এইচ এর অপোজিট এস। আচ্ছা, তারপরে একটা দেখো পি কে আছে, তো পি কে বলে একটা সিনেমা আসছিল, মুভি আমির খানের, সেখান থেকে তোমরা এটা মুখস্থ রাখতে পারবে যে পি এর অপোজিট কে আর কি এর অপোজিট পি। আচ্ছা, আর যদি অপোজিট মনে রাখতে চাও তাহলে এইটা দেখো আবার জে কিউ, তাহলে তোমরা ছোটবেলায় একটা কাহিনী শুনেছিলে হয়তো, জাঙ্গলি কুইনের, জে ফর জাঙ্গলি, কিউ ফর কুইন, জাঙ্গলি কুইন, তাহলে জাঙ্গলি কুইনের জে এর অপোজিট কিউ আর কিউ এর অপোজিট জে, এটাও তোমরা মুখস্থ রাখতে পারবে। এইভাবে ইভি এরও অপোজিটটা মনে রাখতে পারবে, ইভি থেকে হয় ইভেন, ইভি ইএন, ইভেন মানে হচ্ছে জোর সংখ্যা, তো ওখান থেকে তোমরা এটা মুখস্থ রাখতে পারবে, ই এর অপোজিট হয় ভি। আর তাছাড়া পজিশন গুলো তো মুখস্থ রাখতে হবে। অপোজিট পজিশনে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাম কিন্তু সব সময় কত হবে, 27 হবে, এটা তোমরা মাথায় রাখবে। যেমন দেখো ই এর পজিশন কত 5, তো ভি এর পজিশন কত 22, তো 22 + 5 করো 27, যতগুলো আছে সবার কিন্তু যদি সাম করো তুমি পজিশনের নাম্বার গুলা, তাহলে সবসময় পাবে তোমরা 27। এই একটা প্রসেসে তোমরা তাদের পজিশন গুলো মুখস্থ রাখবে, যেভাবে পারবে, যার যেভাবে সুবিধা মনে হবে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা আলফাবেটের পজিশনটা মুখস্থ রাখবে, তাদের অপোজিটে যে সমস্ত আলফাবেট আছে তারও পজিশনটা মুখস্থ রাখবে, ঠিক আছে। এবার দেখো এই কোডিং ডিকোডিং রিলেটেড তোমাদেরকে একটা প্রশ্ন করাচ্ছি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোডিং ডিকোডিং থেকে কি ধরনের প্রশ্ন আসে আর কিভাবে সলভ করতে হয়। তো এটা একটা টাইম বলছে, যদি সিএটি কে ডিভিইউ লেখা হয় তবে ডিওজি কে কিভাবে লিখবো। তাহলে দেখো ক্যাট এর কোডিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিভিইউ, তারপরে বলছে যে ডিওজি কে অর্থাৎ ডগ কে কিভাবে লিখবো। তাহলে আমরা দেখি যে ক্যাট থেকে ডিভিইউ কি করে আসবে। তাহলে দেখো সি এ টি ক্যাট আছে, এটাকে কি ফরম্যাটে লেখা হয়েছে, ডিভিইউ, ডিভিইউ। আচ্ছা দেখো সি এর পজিশনটা কি, সি এর পজিশন হচ্ছে কত 3, আর ডি এর পজিশন কত 4, সি এর পজিশন 3, ডি এর পজিশন 4। তাহলে সি থেকে ডি তে গেলে কত ঘর পজিটিভ করতে হলো, 1 ঘর বাড়তে হলো, তাহলে সি থেকে ডি তে গেল, তাই না। এবার দেখো এর পজিশন কত, এর পজিশন হচ্ছে 1। এবার এ থেকে কি হয়েছে, বি হয়েছে, কি হয়েছে বি, তাহলে এ থেকে বি হয়েছে কত ঘর পজিটিভ হয়েছে
এক ঘর পজিটিভ হয়েছে না। আচ্ছা এবার দেখো টি থেকে ইউ গেছে, তো টি থেকে ইউতে গেছে অর্থাৎ টি এর কোডিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউ, তাহলে টি থেকে ইউ কত ঘর পজিটিভ হয়েছে, টি হয়েছে 20, টি এর পজিশন কত 20 আর ইউ এর পজিশন কত 21, হ্যাঁ এটা 2। তাহলে প্রত্যেকটাতে আমরা দেখছি এক ঘর করে প্লাস হচ্ছে, এটা হচ্ছে ওর কোডিং ল্যাঙ্গুয়েজ। এবার আমাকে বলছে কি ডিওজি, ডিওজি এর কোডিং ল্যাঙ্গুয়েজ কি হবে, তো ডি এর পজিশন কত 4, ও এর পজিশন কত 15, জি এর পজিশন কত 7। এবার প্রত্যেকটা এক ঘর করে প্লাস করে দেবো, দেখো ডি এর পজিশন 4, এবার 5 ঘরে কি আছে 5 নম্বরে আছে কি ই, তাহলে এর কোড ল্যাঙ্গুয়েজ হবে ই। ও হচ্ছে 15 পজিশন, তার 1 প্লাস কত হবে, কারণ এইদিকে যেহেতু 1 প্লাস করে বেড়েছে তাহলে অবশ্যই এখানেও 1 প্লাস করে বাড়বে, তো ও এর কোডিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কত 15, এবার 1 প্লাস করলে কত হবে 16, 16 কার পজিশন পি, পি ঠিক আছে। এবারে জি এর পজিশন হচ্ছে কত 7, দেখো জি এর পজিশন 7, তাহলে 1 প্লাস হবে অর্থাৎ 8 হবে না 8। তাহলে ডগ এর কোডিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ই পি এইচ, ঠিক আছে বুঝতে পারছো। এইভাবে অনেকগুলো প্রশ্ন আছে, একটা করালাম আর একটা করাচ্ছে, তাহলে তোমাদের আরো একটু ক্ল্যারিফাই হয়ে যাবে জিনিস। দেখে নাও আরেকটা টাইপের প্রশ্ন, দেখো কোশ্চেন নাম্বার 2 এ বলছে যদি এম এ এন কে এন জেড এম লেখা হয় তবে ডব্লিউ ও এম এন ওমেন কে কিভাবে লিখবো, তাহলে দেখো মেন কে যদি এন জেড এম আকারে লেখা হয় তাহলে ওমেন কে কিভাবে লিখবো। আরেকটা টাইপ এটা, এর আগের টাইপে আমরা পজিশন বসিয়ে করেছিলাম, এই টাইপে দেখি কি করে হয়। দেখো এম এ এন মেন কে ওরা কোড ল্যাঙ্গুয়েজে লিখেছে এন জেড এম। আচ্ছা এবার চাইছে কি, তাহলে বলছে ওমেন ডব্লিউ ও এম এ এন, ওমেন কে কি কোড ল্যাঙ্গুয়েজে লেখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম এর পরিবর্তে এন বসাইছে, অর্থাৎ এম ছিল 13, এন হয়েছে 14, তাহলে পজিশন 1 বাড়ছে তাই না। এবার দেখো এ আছে কত, এর পজিশন 1 আর জেড এর পজিশন 26, তাহলে এখানে কত 25 বাড়ছে, তাহলে এখানে 1 বাড়লো এখানে 25 বাড়লো। এখানে দেখি এন এর পজিশন হচ্ছে কত 14 আর এম এর পজিশন কত 13, তাহলে এখানে কি হয়েছে 14 থেকে 13 1 কমেছে, তাহলে এখানে আমরা কোনো সিরিজ লক্ষ্য করতে পারছি না বা কোনো প্যাটার্ন লক্ষ্য করতে পারছি না, যেটা ধরে আমরা পরেরটা বের করব। কিন্তু যদি পজিশনের কথা না ভাবি অপোজিটটা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম এর অপোজিট হচ্ছে এন, এর অপোজিট হচ্ছে জেড এবং এন এর অপোজিট হচ্ছে এম। তাহলে এখানে কি লজিকটা লেগেছে, এখানে লজিকটা লেগেছে যে অপোজিট ওয়ার্ড গুলা এখানে রয়েছে। তাহলে ডব্লিউ এর অপোজিট কি হয়, দেখো এই জায়গাটাতে ডব্লিউ এর অপোজিট হয় ডি, তাহলে এখানে ডিকোড করলে হবে ডি। ও এর অপোজিট হয় এল, এম এর অপোজিট হয় এন, এর অপোজিট হয় জেড এবং এন এর অপোজিট হয় এম, ঠিক আছে। তাহলে এইটা হলো ওমেন এর কোড ল্যাঙ্গুয়েজ। তো এর আগে একটা করেছিলাম যেটা, সেটা ছিল পজিশনটা 1 করে বাড়ছিল, আর এটাতে কি হয়েছে প্রত্যেকটা আলফাবেটের কিন্তু অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিকোড, ঠিক আছে। আরেকটা টাইপ করছি, যদি বি এ ডি কে 214 লেখা হয় তবে গুড কে কিভাবে লিখবো, তাহলে এখানে বলছে ব্যাড কে যদি 214 আকারে লেখা হয় তাহলে গুড কে কিভাবে লিখবো। তো এখানে আমরা একটু দেখে নিই, ব্যাড কে কিভাবে লিখেছে 214 214, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এর পজিশন কত, তো বি এর পজিশন হচ্ছে 2, এ এর পজিশন হচ্ছে 1, ডি এর পজিশন হচ্ছে 4। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা ডিজিটের পজিশন বসিয়ে দিয়েছে, প্রত্যেকটা আলফাবেটের পজিশন বসানো আছে। এই কোডটাকে এইভাবে ডিকোড করব। তাহলে গুড যেটা আছে তাহলে এদেরও পজিশন বসালে সেটা ডিকোড হয়ে যাবে। তাহলে জি এর পজিশন কত 7, ও এর পজিশন কত, দেখো ও এর পজিশন হচ্ছে 15, লিখবো 15, আবার ও এর পজিশন কত 15 আর ডি এর পজিশন কত 4, তাহলে এইটা হবে ওর ডিকোড ভ্যালু। তাহলে ব্যাড যদি 214 হয় তাহলে গুড হবে 715154, ঠিক আছে। এইভাবে আরেকটা 4 নাম্বার টাইপটা দেখো কি বলছে, যদি বয় কে 42 লেখা হয় তাহলে ক্যাট কে কিভাবে লিখবো। এবার দেখো বয়কে যে 42 লিখেছে সেটা কি লজিকে লিখেছে সেটা আমরা দেখে নিব। বয়, তো দেখো বি এর পজিশন কত আছে 2, ও এর পজিশন কত আছে 15 এবং ওয়াই এর পজিশন কত আছে 25,
কিন্তু এখানে ওরা বয়কে লিখেছে কত 42। তাহলে বয় 42 কখন হচ্ছে, যখন পজিশন গুলো বসিয়ে দিলাম তখন এদেরকে একটু যোগ করে বিয়োগ করে গুণ করে দেখবো যে 42 আসছে কিনা। যদি আসে তাহলে একটা লজিক লাগবে, যদি না আসে তাহলে আমরা আলাদা লজিক ভাববো। তো দেখো 2 + 15 + 25 যদি যোগ করি 5 + 10 2 12 2 হাতে 1 2 3 4, হ্যাঁ তাহলে এখানকার যে আলফাবেট গুলো আছে তাদের পজিশন গুলাকে যোগ করলে 42 আসছে। তাহলে এখানেও যে আলফাবেট আছে তাদের পজিশন গুলোকে যোগ করলেই কিন্তু এটা ডিকোড হয়ে যাবে। তো সি আলফাবেটের পজিশন কত, 3, লিখবো 3। এ আলফাবেটের পজিশন কত, 1, লিখবো 1। আর টি আলফাবেটের পজিশন কত, 20, তাহলে লিখবো 20। এই আলফাবেটের পজিশনকে যোগ করলে কিন্তু আমাদের ডিকোডটা হয়ে যাচ্ছে। 3 1 4 আর 20 কত হবে, 24। তাহলে ক্যাট এর ডিকোড ভ্যালু হবে 24। বুঝতে পারলে? চলো আরেকটা প্রবলেম, 5 নম্বর প্রবলেম। দেখো কি বলছে, বলছে যদি সিডি কে 25 লেখা হয় তবে বিসি কে কিভাবে লিখবো। ঠিক আছে, তাহলে দেখছি সিডি থেকে 25 কি করে আসে। সিডি লিখলাম, সি এর পজিশন আগে লিখবো সবার আগে 3, ডি এর পজিশন লিখবো 4। তাহলে 3 4 থেকে 25 কি করে আসছে, এই লজিকটা যখনই আমরা খুঁজে পেয়ে যাব সেম লজিক আমরা এখানেও অ্যাপ্লাই করব। বি এর পজিশন 2, সি এর পজিশন 3। তাহলে সিডি মানে 25, এই লজিকটা কি করে আসলো সেটাই আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমরা তো শুধু এটা জানি যে সি এর পজিশন হচ্ছে 3 আর ডি এর পজিশন হচ্ছে 4। 3 4 থেকে 25 কি করে আসলো, সেই লজিক খোঁজাটাই হচ্ছে টাফ। যদি লজিক একবার খুঁজে নিতে পারো যে কি করে সিডি 25 লেখা গেল, ঠিক সেম লজিকটা এই জায়গাটাতে অ্যাপ্লাই করব এবং আমরা বিসি এর ডিকোড করে দিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ারের যোগফল। তো 3 এর স্কোয়ার কত হয় 9, 4 এর স্কোয়ার কত হয় 16, 9 16 কে যোগ করলে কিন্তু 25 আসছে। তাহলে এখানে আমরা দেখলাম যে সি আলফাবেটের যে পজিশন ভ্যালু আছে তার স্কোয়ার আর ডি আলফাবেটের যে পজিশন ভ্যালু আছে তার স্কোয়ার এর যোগফল আমাদের আসছে 25। তাহলে ডিকোড হয়ে গেল। তাহলে এখানেও আমার বি আলফাবেটের যে পজিশন 2 তার স্কোয়ার আর সি আলফাবেটের পজিশন যে 3 তার স্কোয়ার এর যোগফল করলে ডিকোডিংটা হয়। 2 এর স্কোয়ার কত হয় 4 প্লাস 3 এর স্কোয়ার কত 9, 9 4 13। তাহলে 13 হচ্ছে বিসি এর ডিকোড ভ্যালু। আজকে এই 5টা প্রবলেম করালাম, এর পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে তোমাদের জন্য আরো অনেকগুলো প্রবলেম নিয়ে আসবো। চাপ নেই, স্কলারশিপ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে অনেকগুলো তোমাদের সলভ করাবো। তোমাদেরকে একটা বইও রিকমেন্ড করে দিয়েছি, সেই বইটাও তোমরা কিন্তু অবশ্যই কিনে নেবে। যদি যাদের কাছে বই না থাকে তবে ভিডিওতে যে প্রবলেমগুলো দিচ্ছি সেই প্রবলেমগুলো বাড়িতে বসে বসে সলভ করবে। আশা করছি স্কলারশিপ পরীক্ষা তোমরা অবশ্যই পাস করে যাবে। থ্যাংক ইউ।